দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন টকশো ভিন্ন মাত্রায়। আজকে আমাদের আলোচনার বিষয় সংস্কার বিতর্ক। আলোচনায় অংশ নিতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মুশারফ আহমেদ ঠাকুর, বিএনপি নেতা। আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। এবং আমাদের সঙ্গে আছেন হাসান মাহমুদ, সাংবাদিক ও কলামিস্ট। আপনাকেও স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। দর্শক, আমাদের আলোচনার বিষয় সংস্কার বিতর্ক এবং আলোচনার সঞ্চালনায় আমি আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। একই সঙ্গে আপনার ফেসবুক এবং ইউটিউবে অনুষ্ঠান দেখতে পারেন। সংস্কার বিষয়ে যে বিষয়টি যে বিতর্ক আছে থাকবে, মানে বাংলাদেশের সংবিধান সংস্কার নিয়ে আলোচনা এটা নতুন নয়। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় রাজনৈতিক বাস্তবতা, ক্ষমতার ভারসাম্য, গণতান্ত্রিক চাহিদার ভিত্তিতে সংবিধানে একাধিক সংশোধন আনা হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রস্তাবিত সংবিধান সংস্কার পরিষদ গঠনের ধারণা যে ধরনের সাংবিধানিক ও রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে তা নিঃসন্দেহে গভীরভাবে বিশ্লেষণের দাবি রাখে এবং বিশেষ করে জুলাই জাতীয় সনদে এই পরিষদ গঠনের প্রস্তাব অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তটি এখন একটি জটিল রাজনৈতিক ও আইনি সংকট বলে মনে হচ্ছে। মুশারফ আহমেদ ঠাকুর, আপনার কাছে প্রথমে আসতে চাই এই প্রসঙ্গটি নিয়ে, সংস্কার বিতর্ক কী বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক। দেখুন, যে সংস্কার বিষয়টি যখন কারো ধারণার মধ্যেই ছিল না, তখন 2016 সালে আপনি দেখবেন যে বেগম খালেদা জিয়া একটা ভিশন 2030 নামে একটা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেন এবং ওখানে ম্যাক্সিমাম কথাবার্তাই ছিল একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ কিভাবে বিনির্মাণ করা যায় এবং রাজনীতি এবং জাতীয় সংসদকে অন্তর্ভুক্তিমূলক কিভাবে করা যায়, ওইগুলোর আলোচনাটা ছিল। তারপর সেটা 2022 সালের ডিসেম্বর মাসে এসে প্রায় অনেকগুলি 39টার মতো রাজনৈতিক দল মিলে তারা একটা 27 দফা প্রস্তাবনা পেশ করেন এবং জুলাই মাসে, 23 সালের জুলাই মাসে, এটা জুলাই মাসের 13 তারিখ এটা 31 দফায় রূপান্তর হয়। তখন এটার সাথে প্রায় 62টা রাজনৈতিক দল, এই কী বলে রেজিস্টার্ড আনরেজিস্টার্ড, এরা সবাই মিলে থেকে একটু এক্সপান্ড করেন এবং এটা আরেকটু বিস্তৃত হয়। তো এইখানে আমি আপনাকে বলছি যে এখন যে সংস্কার বিতর্কটা, এই বিতর্কর পুরোটাই হচ্ছে যে এখানে কথাটা হচ্ছে যে সংবিধানে সংশোধনী আনয়ন সাপেক্ষে। তো সংবিধানে সংশোধনী আনার ক্ষমতাটা কার? এখন আসুন, এই যে বিষয়টা হচ্ছে এমনি বিতর্ক করা হচ্ছে যে এখানে বলা হচ্ছে একটা রেফারেন্ডামের দেওয়া হচ্ছে, রেফারেন্স দেওয়া হচ্ছে। তো রেফারেন্ডামটা কি? রেফারেন্ডামটা হচ্ছে, ভাই তো অনেক পুরনো সাংবাদিক, তো দেখুন, রিফেরি, মূল শব্দটা হচ্ছে রিফেরি থেকে রেফারেন্ডাম আসছে। তো আপনি আগে তো ফেরি করবেন, ফেরি না করে রেফারেন্ডাম করছেন। তো ফেরিটা কি? আপনি আগে বলবেন যে ফেরিটা হচ্ছে যে একটা পার্লামেন্ট তৈরি করবেন, জনগণ তার প্রতি সার্বভৌম ক্ষমতা অর্পণ করবেন কিছু লোকজনের কাছে যারা পার্লামেন্টে আসবেন। পার্লামেন্ট যখন অতীব গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে, তখন তারা আবার রিফেরি করেন, এটা আবার জনগণের কাছে নিয়ে যান যে ভাই আমরা এটা করেছি, যেমন ব্রেক্সিট, যে আমরা আবার এই সিদ্ধান্তটা নিয়েছি, আপনারা এটা অনুমোদন করেন কিনা। জনগণ দেখা গেল কোনো ক্ষেত্রে অনুমোদন করে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে করে। অথবা রেফারেন্ডাম এমন একটা বিষয়ে হয়, যেমন উমুকের শাসন ব্যবস্থা আপনি মানছেন কি না, কারণ ওই সময় হয়তো ভোটই দেওয়া যাচ্ছিল না। যারা বলেন 77 সালের কথা, 77 সালের 21শে এপ্রিল জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করেন। তার 1 মাস 8 দিনের মাথায় 30শে মে 1977-এ জিয়াউর রহমান একটা গণভোট করেন এবং গণভোটটা সামরিক বেসামরিক আমলারা এমন একটা পর্যায়ে নিয়ে যান যার কারণে উনি 1 বছর 3 দিনের মাথায়, জাস্ট 1 বছর 3 দিন, মানে 78 সালের 3 জুন, 1 বছর 3 দিন, 1 বছর 3 দিনের মাথায় তিনি প্রেসিডেন্ট নির্বাচন করেন এবং এর থেকে প্রায় 18 মাস 15 দিন পরে, যেটা ফেব্রুয়ারি মাস 79 সালের ফেব্রুয়ারির 18 তারিখ সংসদ নির্বাচনটা হয়।
তো এইখানে আমি আপনাকে বলি, বিশ্লেষণটা হচ্ছে আমার এখানে যে জিয়াউর রহমানের উপর এই পরিমাণ বিরক্ত ছিলেন যে ওই সময় আওয়ামী লীগকে পাওয়া যাচ্ছিল না, ইলেকশনের মতো তার প্রিপারেটরি অবস্থায়, প্রস্তুতিমূলক অবস্থাটাই ছিল না আওয়ামী লীগকে। আওয়ামী লীগ যে ইলেকশন করবে, এবং আওয়ামী লীগ এর পরেও আওয়ামী লীগকে ধরে বেঁধে এনে রীতিমতো যে ফুসলি আর কি, যে জামাই আদর করে পালকি দিয়ে এনে বলা হচ্ছে যে আপনি আপনার ইলেকশন করেন। তখন তারা গজ নামে মানে গণতান্ত্রিক জোটের একটা প্রার্থী করেন জেনারেল উসমানীকে। জেনারেল উসমানী গণতান্ত্রিক জোটের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, গণতান্ত্রিক জোটের পক্ষে আওয়ামী লীগ নেতৃত্বে নির্বাচন করেন। এবং যে 84 সালের সম্ভবত সেপ্টেম্বর মাস, 84 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত জেনারেল উসমানী বেঁচে ছিলেন। জেনারেল উসমানী কোনোদিন বলেন নাই তার জীবদ্দশায় যে জিয়া ভোট কারচুপি করেছে। তো ইন দ্যাট কেস রেফারেন্ডামটার উপর জিয়াউর রহমান খুশি ছিলেন না। নাম্বার 2 হচ্ছে যে যখনই তিনি সংসদে রাষ্ট্রপতি নির্বাচন করেছেন তার ঠিক 1 বছর 15 দিন, এই 18 মাস 15 দিন পর নির্বাচনটা করেন, সংসদ নির্বাচনটা করেন। তো এই জন্য আমি আপনার হচ্ছে ওই সময়ের ঘটনাটা একরকম, আর এখনটার প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। তো এই জন্য গণভোটের মাধ্যমে কোনোদিন আইন প্রণীত হয়েছে ভাই? এরপরে দেখুন যে আমি আপনাকে বলছি, এই 1 মিনিটে দেখুন, 84 সালে এরশাদ যে গণভোটটা করেন, পরবর্তী সংসদ নির্বাচন হওয়ার পর্যন্ত জেনারেল এরশাদকে আপনারা ক্ষমতায় দেখতে চান কিনা? জাস্ট একটা কোয়েশ্চেন। তারপরে ওই সময়টা, তারপর 91 সালে যেটা হয়, রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে আসলাম, এইটা আপনারা সমর্থন করেন কিনা? তো 84টা কোয়েশ্চেন, মানে এখানে ছিল 28টা সেকশন জুলাই সনদে। এই 48টার মধ্যে 28টা বিএনপি একমত হয়েছে, আর 20টাতে একমত হয়নি, নোট অফ ডিসেন্ট হয়েছে। তো ডক্টর ইউনূসের বক্তব্য ছিল, ধরুন আমরা 100টা প্রস্তাব নিয়ে, সংস্কার প্রস্তাব নিয়ে গেলাম, 10টায় সবাই একমত হলো, 10টা নিয়ে আমরা নির্বাচনে যাব, বাকিগুলো বাদ। তো বিএনপি 28টার মধ্যে 28টাতে একমত হয়েছে। তারপরে আপনি কেন বললেন যে আপনারা একমত না হলে আমরা যা খুশি তাই লিখে দেব? আপনি 84টা লিখে দিলেন, জবরদস্তি করলেন। এই জবরদস্তিমূলক জুলাই সনদ যেটা, এটার সাথে বিএনপি একমত নয়। তবে বিএনপি যে 28টাতে একমত হয়েছে, এই 28টা বিএনপি অক্ষরে পালন করবে, সেটা সংবিধান সংশোধন হোক, অন্যান্য বিষয় হোক। এবং আপনাকে যদি আমি আরেকটা মিনিট সময় দেন, একটা মিনিটে আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে জুলাই সনদের সবচেয়ে ফল্টি দিকটা হলো যে তিনি বলেছেন যে এই পার্লামেন্টের 60 জনে কোরাম হবে, সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাস হবে, স্পিকার সভাপতিত্ব করবেন না, একজন সিনিয়র মানুষ সভাপতিত্ব করবেন। খেয়াল করুন, তাইলে 31 জনে আমার সংবিধান উলট পালট করে দেবে। আর আমার 142 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান পাল্টাতে, গুরুত্বপূর্ণ জিনিস পাল্টাতে লাগবে হচ্ছে কমপক্ষে 201 জনের স্বাক্ষর। আপনি বলুন, আমার নির্বাচিত জনগণের কাছে টেস্টেড 100-201 জনের বিবেচনাটা বড় না এই যে আলী রিয়াজ যিনি তৈরি করছেন জুলাই সনদ, যিনি ইলেকশন করার সাহস নাই, তারপর ডক্টর ইউনূস যার ইলেকশন করার সাহস নাই, এবং যে 25টা পার্টির 50 জন একমত হয়েছেন, এই 50টা পার্টির মিনিমাম 35 জনই পার্লামেন্টে আসতে পারে নাই। 50 জনের 25টা পার্টির 50 জন মানুষ যারা স্বাক্ষর করেছেন জুলাই সনদে, এদের 35 জনই পার্লামেন্টে আসতে পারে নাই। এবং 25টা পার্টির প্রায় 20টা পার্টি আসতে পারে নাই পার্লামেন্টে। তো আপনি এটা নিয়ে আমি আপনাকে বলছি যে দেশ, রাষ্ট্র এবং সরকার এবং সংবিধান, এইগুলি আবেগের মুহে তো চলে না। আবেগে যুদ্ধ হয়, আবেগে সব কিছু হয়, হওয়ার পরে যখন দেশ শাসনে যায় তখন এটাকে বিবেক দ্বারা, বুদ্ধি দ্বারা, বিবেচনার দ্বারা, সব কিছু অভিজ্ঞতার দ্বারা এটাকে প্র্যাকটিসটা করতে হয়। জি, আপনার কাছে আসবো। আপনার কাছে একই প্রশ্ন, সংস্কার বিতর্ক বর্তমান প্রেক্ষাপট কি বলবেন? রাষ্ট্র সংস্কারের বিষয়টা যে একটা সংকটে পড়বে, এটা কিন্তু আমরা অনুমান করছিলাম।
আমরা সবাই অনুমান করছিলাম, কারণ যেভাবে সংস্কার আলোচনা চলছিল এবং অন্তর্বর্তী সরকার যেভাবে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছিল, সেখানে তীব্র মতপার্থক্য ছিল প্রক্রিয়া নিয়ে, এমনকি গণভোট নিয়ে, যেটা ভাই বললেন। গণভোটের সময় নিয়ে বিতর্ক চলেছে, গণভোট হওয়া প্রয়োজন কিনা আদৌ সেটা নিয়েও বিতর্ক ছিল। তারপরে গণভোটে কীসব প্রশ্ন উপস্থাপন করা হবে সেগুলো নিয়ে মতভেদ ছিল। পরে সরকার একটা ঠিক করে যে 30টা প্রশ্নে মতপার্থক্য তেমন নাই, এগুলোতে একমত সবাই, এটা ধরে নিয়ে আর হচ্ছে 18টা বিষয়ে বিজয়ী দলগুলো তার ইশতেহার অনুযায়ী বাস্তবায়ন করবে, এইটা ধরে নিয়ে একটা গণভোট হয়। তো সেই গণভোটটায় ভোট পড়েছে ভালোই এবং হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তারেক রহমান সাহেবও একটা নির্বাচনী প্রচারণায় হ্যাঁর পক্ষে বলেছেন, একবারই বলেছেন উনি, কিন্তু একাধিকবার বলেন নাই। তো তাতে বোঝা যায় যে এক ধরনের পলিটিক্যাল কম্পালশন থেকে উনি এরকম অবস্থান নিয়েছিলেন। এটা বিএনপির খুব রাজনৈতিক অবস্থান ছিল না, কারণ বিএনপির অবস্থান তো ভিন্ন ছিল। আমরা দেখেছি গোটা সংস্কার আলোচনায় বিএনপি যেসব প্রশ্নে একমত সেগুলো কিন্তু বলেছে, আর যেগুলোতে একমত আপাতত না, পরে হয়তো হবে এক পর্যায়ে, সেগুলো কিন্তু বলা হয়েছে। কিন্তু একটা জবরদস্তিমূলক প্রক্রিয়া ছিল এবং সবাই মিলে বিএনপিকে একটা কোণঠাসা করে গণভোটে নিয়ে যাওয়া এবং জনসম্মতি আদায়ের নামে একটা আরেকটা পলিটিক্যাল কম্পালশন তৈরি করা আফটার ইলেকশন, এই প্রচেষ্টা ছিল। তো বিএনপি সভাপতি এখন এই প্রচেষ্টাটা অপোজ করছে। সংসদে আমরা দেখতে পাচ্ছি যে তারা তো এই যে সোকল্ড সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেননি, বরং উল্টো বলা হচ্ছে যে যারা শপথ নিয়েছেন তারা বিধি লঙ্ঘন করেছেন, তাই না? এখন যে বিতর্কটা হয়েছে, বাহাস হয়েছে, বিরোধী নেতা এবং বিএনপির যিনি নেতৃত্ব দিয়েছেন সংস্কার আলোচনায়, সালাউদ্দিন সাহেব, সেখানে কিন্তু পরিষ্কার হয়ে গেছে অবস্থানটা। বিএনপির অবস্থান পরিষ্কার, বিরোধীদের অবস্থান তো আগে থেকেই পরিষ্কার। তো বিএনপির অবস্থানটা হচ্ছে যে এখন যা হওয়ার পার্লামেন্টে হবে। সম্ভবত এখানে আরেকটা অনুষ্ঠানে আমি নির্বাচনের আগেই বলেছিলাম যে পার্লামেন্ট হচ্ছে সার্বভৌম, পার্লামেন্টকে কিন্তু বাধ্য করা যায় না আগে থেকে যে পার্লামেন্ট কি করবে না করবে। বিশেষ করে সংবিধান সংস্কারের ক্ষেত্রে কোনো আদেশ জারি করা যায় না। এই আদেশ জারির বৈধতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে এবং আদালতেও বিষয়টা কিন্তু পেন্ডিং আছে। এখন বিএনপির প্রস্তাব হচ্ছে যে আসেন আমরা নতুন করে আলাপ করি, কাদের সাথে? যারা পার্লামেন্টে আছে তাদের সঙ্গে। তো এই আলোচনাটা কিন্তু পার্লামেন্টের বাইরেও হতে পারে। আমি মনে করি যে এখন তো অধিবেশন বসছে না, অধিবেশন সম্ভবত 28 তারিখ পর্যন্ত এই মাসের মুলতবি আছে, ঈদের পরে বসবে। তো ইত্যবসরে রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে দেখা সাক্ষাৎ হবে, ফোন আলাপ হবে, তারা কিন্তু অনানুষ্ঠানিকভাবেও নিয়ে কথাবার্তা বলতে পারে। কারণ তারা সবাই তো জুলাই গণ অভ্যুত্থানের শক্তি, তারা কেউ তো এর বিরোধী না এবং সংস্কার আলোচনায় সবাই ছিলেন, সনদে সইও করেছেন এবং গণভোটেও আপত্তিসহ কিন্তু সবাই সম্মতি দিয়েছিলেন, বিএনপিও সম্মতি দিয়েছিল। ফলে এই জায়গায় কিন্তু একটা সমঝোতা হতে হবে, আমি যেটা মনে করি। কাদের সাথে, কাদের মধ্যে? এটা দুই পক্ষের মধ্যে। জামায়াত এনসিপি তো একজোট এখন, যদিও আনুষ্ঠানিক জোট নাই তাদের, কিন্তু আসন সমঝোতা করে তো তারা পার্লামেন্টে এসছে এবং তারা ভালোই করেছে নির্বাচনে আসছে আর কি। তারা পপুলার ভোট ভালোই পেয়েছে, জামায়াতের ভোট তো অনেক বেড়েছে এবং আসনও অনেক বেড়েছে। তারা কিন্তু একত্রে জয়যুক্ত হয়েছে, বিএনপিও জিতেছে তাদের জায়গা থেকে। হ্যাঁ, তাদের জায়গা থেকে বিএনপিও জিতেছে, জামায়াতও জিতেছে এবং এনসিপিও জিতেছে। এনসিপি 6টা আসন পেয়েছে, 30টা সিটে দাঁড়িয়ে তারা 22 লক্ষের বেশি ভোট পেয়েছে, যদিও সেই ভোট বেশিরভাগই হয়তো জামায়াতের। তো যাই হোক, আনুষ্ঠানিকভাবে ভোট তো এনসিপির। তো এখন সব এই যে জয়ী পক্ষ, তাদের দায়িত্ব হলো এখন এই যে সংস্কার নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে এটার নিষ্পত্তি করা। এবং এখানে আসলে সব পক্ষই আমার মতে একটু গোয়ার্তুমি করেছে, সব পক্ষই পরস্পরকে খুব একটা ছাড় দেয়নি এবং জামায়াত এনসিপি একটু হটকারিতা করেছে। আর বিএনপি আসলে প্রচলিত ধারায় আগাতে চেয়েছে। বিএনপির অবস্থানটা হচ্ছে যে আমরা পার্লামেন্টে প্রয়োজন হলে 2/3 যদি পাই আমরা, এবং বিএনপি কনফিডেন্ট ছিল যে তারা নির্বাচনে ভালো করবে, 2/3 পাবে এই ব্যাপারে কিন্তু কনফিডেন্ট ছিল। কারণ বিএনপির যদি বিদ্রোহী প্রার্থী অত না থাকতো তাহলে কিন্তু বিএনপি দেখা যেত যে 250 সিট পেয়ে যাচ্ছে এই হিসাবেই। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে যেসব প্রশ্নে কোনো ভিন্নমত নাই
সেগুলোর বাস্তবায়নে এগিয়ে যাওয়া যায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেসব প্রশ্নে সামান্য মতো পার্থক্য আছে সেসব ব্যাপারে আলাপ করা যায়। আর 180 দিনের পরও যদি কোনো প্রশ্নে মনে হয় যে সংবিধান পরিবর্তন করা প্রয়োজন, তাহলে সংবিধান তো আছেই, আরে সংসদ তো আছে, সংসদ আছে, এবং সংসদে প্রচলিত নিয়মেই সেটা হবে, সংবিধান সংশোধন করা যেতে পারে। আর সেজন্য আসলে এই যে 30 দিনের মধ্যে, ফল ঘোষণার পরে 30 দিনের মধ্যে এই যে সংস্কার পরিষদের মানে অধিবেশন ডাকার কথা ছিল রাষ্ট্রপতির, মানে জুলাই সনদ অনুযায়ী, আদেশ অনুযায়ী, সেই সময় কিন্তু পেরিয়ে গেছে। যেদিন আমির সাহেব ওই প্রসঙ্গ তুললেন সেদিনই ছিল শেষ দিন, তো সেটা পার হয়ে গেছে। জুলাই সনদে কিন্তু বলা নাই আদেশে যে এটা যদি পার হয়ে যায় তাহলে কি হবে। তো এখন এই সংস্কার পরিষদ নিয়েও সিদ্ধান্ত নিতে হবে সংসদকে। সংসদ তো সিদ্ধান্ত নিতে পারে যে পরেও সংস্কার পরিষদ গঠিত হতে পারে। আর আমার মতে যে এই পরিষদের আসলে তো আবশ্যকতা নাই। যদি মানে 30টা বিষয়ে একমত হয়ে সংবিধান সংশোধন করতে হয়, সেটা কিন্তু এই সংসদই পারে, এবং এটা খুব সহজ, কারণ বিএনপির 2/3 মেজরিটি আছে। আর এমনও যদি হয় যে উচ্চকক্ষ গঠিত হলে সেখানে একটা সিম্পল মেজরিটি লাগবে, সেই সিম্পল মেজরিটিও বিএনপির হবে, কারণ বিএনপি তো 50% ভোট পেয়েছে। বিএনপি বিদ্রোহীরা যদি দলে জয়েন করে তাহলে কিন্তু ভোট আরও বাড়বে, আমার হিসাবে ভোট মানে 54-55% হয়ে যাবে। সুতরাং মানে বিএনপি একাই কিন্তু সংবিধানের সংশোধনী আনতে পারে। তবে 2/3 মেজরিটির একটা বিপদ তো আছে, আমরা দেখেছি। এই বিপদে কিন্তু আওয়ামী লীগ শুধু পড়েনি, বিএনপিও একসময় পড়েছিল। তো এই বিপদের মধ্যে যাতে কোনো দল না পড়ে এবং দেশও ওই কারণে সংকটে নিপতিত না হয়, মানে বিতর্কের জন্ম নিতে মানে পারে। হ্যাঁ, মানে এমন কোনো সংশোধনী আনা উচিত হবে না যেটা প্রত্যাশিত সংস্কারের বিপরীতে, যেমন আওয়ামী লীগ করেছিল, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল। এই ব্যবস্থা কিন্তু আবার ফিরে এসছে। এই যে গতকাল এবং আজকের পত্রিকায় খবর আছে, রায় বেরিয়েছে আপিল বিভাগে। আজকে একটা সেমিনারে বলা হচ্ছিল যে সংসদকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে যদি কোনো সংশোধনী আনতে হয়। মানে সংসদের উপর তো কিছু নাই। তো আমার মনে হয় যে জামায়াত এনসিপির এই ভরসাটা রাখা উচিত। তারা একটা বড় বিরোধী দল হিসেবে সংসদে এসছে এবং তাদের তো যথেষ্ট ভালো ভয়েস আছে, তাদের ভোটও খারাপ না, 32-33% ভোট আছে। তারা সেইটার জোরে কিন্তু বাহাসে যেতে পারে। এবং বিএনপি যেসব প্রশ্নে ভিন্নমত জানাচ্ছে এখনও, সেই সব প্রশ্নে ভিন্নমত জানানো বিএনপির উচিত কি উচিত না সেটা নিয়ে কিন্তু বিতর্ক হতে পারে। সালাউদ্দিন সাহেব বিতর্ক ইনভাইট করেছেন, তো সেই বিতর্কে তাদের জয়েন করা উচিত। আর তারপরে যদি বিএনপি সঙ্গত প্রশ্নে যদি একমত না হয়, অযৌক্তিকভাবে যদি অনড় থাকে, তাহলে বিএনপিকে সাফার করতে হবে। বিএনপির জনপ্রিয়তা হয়তো কমে যাবে, সেটা বিএনপির ব্যাপার, সেটা নিয়ে তো এনসিপি জামাতের এত চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। জি, আসবো আপনার কাছে, আবার আপনার কাছে ধন্যবাদ। আসতে চাই। জি, আমি ভাইয়ের যে বক্তব্যটা, এটা আমি শেষের দিক থেকে মনে করি যে এটা পার্লামেন্টারি পলিটিক্সের মূল কথাটা হচ্ছে আপনি বারবার জনগণের কাছে ফেরত যেতে হবে আপনাকে, এবং আপনার প্রতিটা কর্মের জন্য জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। আপনি ব্রিটিশ পার্লামেন্ট যখন পড়ায় আমাদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্রিটিশ পার্লামেন্টের একটা লর্ড ডাইসের একটা উক্তি আছে, এটা পড়ানো হয়। সেটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট সকল নীলচক্ষু বিশিষ্ট সন্তানদের হত্যা করার আইন পাশ করতে পারে। মানে পার্লামেন্টের এইরকম সুপ্রিমেসি আর কি, পার্লামেন্টের সুপ্রিমেসিটা বোঝাতে গিয়ে বলছেন। তো এখানে বক্তব্যটা হলো যে পার্লামেন্টের যে জবাবদিহিতা, পার্লামেন্টের যে দায়িত্বশীলতা, তার এত ক্ষমতার পরেও সে জন অভিপ্রায়ের বাইরে গিয়ে কোনো প্রস্তাব পার্লামেন্টে গ্রহণ করে না, তার এত ক্ষমতা থাকার পরেও। তো বাংলাদেশের পার্লামেন্ট হচ্ছে, এখানে পার্লামেন্টারি সুপ্রিমেসি না, এখানে সুপ্রিমেসিটা হচ্ছে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি। তো সাংবিধানিক প্রাধান্য। তো সাংবিধানিক প্রাধান্যের প্রশ্নে আপনি দেখুন যে আমি জাস্ট যে কোনো কেউ যদি কনস্টিটিউশন পড়তে চান তাইলে দেখবেন যে 65 থেকে 69 পর্যন্ত আইনসভা, 79 পর্যন্ত আইনসভা, এই আইনসভা। তো এখানে 72-এর 1 অনুচ্ছেদে আছে কিভাবে অধিবেশনটা আহুত হবে, অধিবেশনটা ডাকা হবে। এটা রাষ্ট্রপতি কল করবেন। দেখুন, আপনি মানতেছেন রাষ্ট্রপতির আহ্বানে যে পার্লামেন্ট অধিবেশন কল করা হলো, আহ্বানে যে সংসদে এসে বসলো, আপনি বসলেন।
আপনি বলছেন 73 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দিবেন, সেই ভাষণ আপনি শুনবেন না। আচ্ছা, গেল শুনবেন না, আপনি ওয়াকআউট করবেন, ফাইন, ওয়াকআউট আপনার করার রাইট আছে। কিন্তু পার্লামেন্টে মুভ করা, পার্লামেন্টে ডেমনস্ট্রেশন দেওয়া, এইটা পার্লামেন্টারি রীতিনীতির মধ্যে কোথাও নাই। আপনি তারপরে আপনি কি করছেন, আইসা এখন বলতেছেন যে রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছেন এই ভাষণের উপর 50 ঘন্টা বরাদ্দ করুন, আমরা আলোচনা করব। আসুন, তো এই জন্য আমি আপনাকে বলছি যে এখানে যারা এখানে পার্লামেন্টে বিএনপিরও প্রচুর নতুন মেম্বার আসছে, বেশিরভাগই নতুন, তারা কার্যপ্রণালী বিধি অনুসরণ করছেন। সিনিয়ররা যে কার্যপ্রণালী বিধি বলছেন তারা ওটা অনুসরণ করছেন, বুঝতে চেষ্টা করছেন। কিন্তু এখানে অপোজিশনে তারা এটা তোয়াক্কা করছেন না, যেমনি খুশি বক্তৃতা করে ফেলতেছেন, কোনো বিধির তোয়াক্কা করছেন না, কোনো নোটিশের তোয়াক্কা করছেন না, এগুলি করছেন। তো এটা আমি আপনি বলছি এই পার্লামেন্টকে বিশেষ করে ভোগাবে, মানে স্পিকারকে এই পার্লামেন্ট চালাতে অনেক ঝামেলা পোহাতে হবে বর্তমানে। তো এখনকার কথা বলছি, হ্যাঁ, এই পার্লামেন্টকে। তো কেন মনে হচ্ছে, কারণ লিডার অফ দ্য অপোজিশন এইরকম, আমি আপনি বলতেছি, আপনি নিশ্চয়ই মনে আছে কিনা যে আমরা তখন রেডিওতে শুনতাম, সংসদ ভাষণ, সংসদের অধিবেশনটা রেডিওতে শোনা যেত, টেলিভিশনে দেখানোর ব্যবস্থা এইভাবে ছিল না। তো রেডিওতে যে বিরোধী দলীয় নেতা আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের আসাদুজ্জামান খান, তিনি সমাপনী অধিবেশনের সমাপ্তিতে উনি 2 ঘন্টা বক্তৃতা করেছেন, 2 ঘন্টা বক্তৃতা করেছেন। এবং আমরা ওই রেডিওতে, আমরা তখন এসএসসি পরীক্ষার্থী, আমরা কত সালের কথা এটা 79-এর কথা, এপ্রিল 79। জি। তো এপ্রিল 79-এ যে প্রথম অধিবেশনের সমাপ্তিতে আসাদুজ্জামান খান 2 ঘন্টা বক্তৃতা করলেন, তখন দেখুন আপনি লোকগুলো খেকে পার্লামেন্টে আসাদুজ্জামান খান লিডার অফ দ্য অপোজিশন, লিডার অফ দ্য সুরঞ্জিত সেনগুপ্ত লিডার, তারপর ওইদিকে আতাউর রহমান খান, আব্দুল মালিক উকিল ফেল করেছিলেন। তো কি বলে, এরা সবাই হচ্ছে পার্লামেন্টে, সব জানু সবুর খান, তো এরা সবাই হচ্ছে পার্লামেন্টে, এবং এস হালদার পার্লামেন্টে। ইভেন 91 সালের পার্লামেন্টেও আপনি দেখবেন এই যে আমি যাদের নাম বললাম এরা সবাই পার্লামেন্টে আসছেন। আতাউর রহমান খানের ছেলে আসছেন, আইনজীবীদের আধিক্য ছিল, প্রচুর আইনজীবীদের আধিক্য ছিল। এবং এক একটা মোশন বা এক একটা ইয়েতে মুলতবি প্রস্তাবে একদিন আলোচনা হলো পার্লামেন্টের হিউমার, সুরঞ্জিত সেন ওইদিকে এস হালদার, এদিকে জমিরুদ্দিন সরকার, 2 জন আলোচনা করলেন। এবং পার্লামেন্টে যারা এমনি করেন, এই যে ঠাট্টা মস্করা করেন, এরা কিন্তু সবাই অচল হয়ে গেলেন এই দিন, একেবারেই খুব উপভোগ্য ছিল। আমি এই দিন ভিআইপি একটা আছে, যে গ্যালারি আছে, এই গ্যালারিতে ছিলাম। এখন যে সালাউদ্দিন সাহেব, উনি তখন এপিএস ছিলেন, উনি কার্ড দিয়েছিলেন যে আসো পার্লামেন্ট আজকে। তো যাই, আমি আপনি বলছি যে পার্লামেন্টটা যেন আমি মনে করি জনগণের কাছে খুব উপভোগ্য হয়, এবং পার্লামেন্টটাই যেন সকল আলোচনার কেন্দ্রবিন্দু হয়, সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হয়। এতে করে 2 পক্ষেরই এই আগ্রহটা থাকতে হবে। এবং যারা বলছেন, যখনই প্রশ্ন আসছে যে সংবিধান তিনি কতটুকু মানছেন, সংবিধান একটা মানবেন আরেকটা মানবেন না, তাহলে যারা থাকবে তাদের বিরোধী বা সরকারি পক্ষ উভয় পক্ষই দেখবেন যে সংবিধানটা আমি এবং সংসদের কার্যপ্রণালী বিধি, রুলস অফ প্রসিডিউর, এটা কতটুকু মানছেন। এটা মানলে আমি মনে করি পার্লামেন্টটা রিয়েলি কার্যকর একটা পার্লামেন্ট হবে, এবং কার্যকর পার্লামেন্ট হলে আমি মনে করি বহু সমস্যার সমাধান করা যাবে। আর আপনিও বলছেন, এবং আমি আপনাকে বলতেছি, ইভেন আওয়ামী লীগের প্রশ্নে পার্লামেন্ট খোলামেলা আলোচনা হওয়া উচিত, যে আওয়ামী লীগের প্রশ্নে এই গভর্নমেন্টের কি বক্তব্য হওয়া উচিত, যে এটা তো বড় একটা জাতীয় সমস্যা। আওয়ামী লীগের যে আমি যে আওয়ামী লীগকে ছাকনির যে জালটা মেলেছি আর কি, এই জালটাতে আমি কতটুকুন ধারণ করব, মানে কতটুকুন আওয়ামী লীগকে আটকাবো এবং কতটুকুনকে আমি ছেড়ে দিব, মানে আমার জেলখানারও তো একটা সীমাবদ্ধতা আছে, কতটুকুন কত লোক আমি জেলে রাখতে পারি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমি কত লোককে আমার পুলিশ চেঞ্জ করতে পারে, আমার ক্ষমতার
লিমিটেশন আছে। এই জন্য আমি মনে করি সবগুলি পার্লামেন্টে আলোচনা হওয়া উচিত যে আওয়ামী লীগের আমি উপজেলা লেভেলে অন্তত অন্যায়ের জন্য কতজনকে আমি আটকাবো, এটা একটা আমি আলোচনা করে নিলাম। জাতীয় ঐক্যমত এই ক্ষেত্রে সবাই পার্লামেন্টারি ঐক্যমত, জাতীয় ঐক্যমত না, পার্লামেন্টারি ঐক্যমত। নাম্বার 2 হচ্ছে জেলা লেভেলের কতজনকে আমি রাখবো, এবং কোনোভাবেই যেন এইটা যেন বাণিজ্যে পরিণত না হয়। পুলিশ যেন বাণিজ্য না করে, উকিল সাহেবরা যেন বাণিজ্যে পরিণত না করেন। কারাগার থেকে বের হওয়ার সময় একটা নতুন শব্দ আসছে, আওয়ামী লীগের সময় ছিল, আমরা জেল খেটেছি আওয়ামী লীগের সময়, আমাদেরকে 25-30 হাজার টাকা না দিলে জেল গেট থেকে বেরোতে দিত না, অন্য সংস্থা ধরে আবার জেলে দিয়ে দিত। তো এইটা আমি মনে করি এটা একটা ভালো প্র্যাকটিস না। এই প্র্যাকটিসটা বন্ধ হয়ে যাওয়া উচিত। জেলখানার প্র্যাকটিস, পুলিশের প্র্যাকটিস, উকিল সাহেবদের প্র্যাকটিস এবং কোর্টের যে আনহোলি প্র্যাকটিস, এইগুলো বন্ধ করার জন্য তারেক রহমান নিশ্চয়ই একটা উনি চাইবেন, একটা পরামর্শ চাইবেন। এই পরামর্শে আমি মনে করি কাছে যাবে তার ক্ষমতা তো হচ্ছে পার্লামেন্ট এবং তার দল। তো সেই ক্ষেত্রে অপোজিশন, তো অপোজিশন যদি তাদের সাথে আলোচনা করা হয়, অপোজিশন কি মতামত দেয় এটা আমি মনে করি ইয়াতে নেওয়া উচিত, আমলে নেওয়া উচিত, কগনিজেন্সে নেওয়া উচিত। নিয়ে আলোচনা অপোজিশন বলুক যে আওয়ামী লীগের এতজন লোককে আমি অন্যায়ের জন্য আটকাতে চাই, বিচারের আওতায় আনতে চাই। তো এটা তো হতে পারে, আমি আপনাকে বলছি যে এটা লজ্জা করে ভাসুরের নাম মুখে নিব না তা তো না, আলোচনা করতে হবে। জি জি, পার্লামেন্টে যত কঠিন বিষয়ই হোক সব বিষয় আলোচনা করা উচিত। আলোচনা করার জন্য তো জনগণ ভোট দিয়ে সে মানে পার্লামেন্টে পাঠায় এবং সেখান থেকে মানে জনগণের প্রত্যাশা, জনগণের চাওয়া, সে বিষয়গুলো আলোচনার মাধ্যমে বের হয়ে আসবে। জি, আপনাকে ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। জি, পার্লামেন্টে সব ধরনের আলোচনা হবে এবং সেটি বলছিলেন, আপনিও বলছিলেন। হ্যাঁ, পার্লামেন্টে তো শুধু জুলাই সনদ না বা জুলাই সনদের বাস্তবায়ন না, পার্লামেন্টে তো 133টা অধ্যাদেশও উপস্থাপিত হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলো কিন্তু নিষ্পত্তি না হলে বাতিল হয়ে যাবে। তো 111-এর পরেও এই অভিজ্ঞতাটা আমাদের হয়েছিল। সব অধ্যাদেশ বা আদেশ কিন্তু পরবর্তী সংসদ পাশ করে না এবং যাচাই বাছাই হয়। তো ওই রাষ্ট্র সংস্কারের মতোই এই অধ্যাদেশগুলো যাচাই বাছাই করতে হবে। কিছু চুক্তি নিয়ে বিতর্ক আছে, যেমন সবশেষে আমেরিকার সঙ্গে যে চুক্তি হয়েছে, ট্যারিফ চুক্তি, সেটা নিয়ে তো প্রশ্ন উঠেছে। এমনকি এই যে ইরান যুদ্ধে আমরা যে জ্বালানি সংকটে পড়ে আমরা যে রাশিয়া থেকে তেল আনতে গিয়ে আমরা কিন্তু আমেরিকার সম্মতি চাচ্ছি, মানে ওই চুক্তির মধ্যে আমরা ফেসে গেছি। হ্যাঁ, এটাতে ইন্ডিয়াও ফেসেছে, আমরা একা না, ইন্ডিয়া অনুমতি পেয়েছে, আমরা এখনো পাইনি। তো আমরা নতুন সরকার কিন্তু দায়িত্ব নিয়েই একটা অনাকাঙ্ক্ষিত মানে বাড়তি সমস্যায় জড়িয়ে গেছে, সেটা হচ্ছে এই যে জ্বালানি সংকট। এবং জ্বালানি সংকটে কিন্তু ঈদ ম্যানেজমেন্টও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে ঈদে বাড়ি ফেরা, পণ্য পরিবহন, এসব খরচ বেড়ে টেড়ে ইনফ্লেশন বাড়ছে, এসব হচ্ছে। এবং পরিবহনের মালিক যারা, তারা টিকিট দিতেও অনেকটা কনফিউজ ফিল করছে যে আমি জ্বালানিটা পাবো কিনা। যদিও সরকার রেশনিংটা তুলে দিয়েছে, খবর আছে, কিন্তু অনেক ফিলিং স্টেশনে এখনও কিন্তু লম্বা লাইন, লম্বা কিউ। তো এগুলো ম্যানেজ করতে হবে। সামনে যাত্রী পরিবহন, পণ্য পরিবহন, এগুলো কি দাঁড়ায় দেখতে হবে। তো এর মধ্যে সরকারকে যদি বিরোধী দল মানে হুমকি দেয় যে আমরা সংসদে নিষ্পত্তি না হলে আমরা রাজপথে নামবো, এইসব হুমকি এত দ্রুত দেওয়া বোধহয় উচিত না, এবং মানুষ এগুলো কিন্তু ভালোভাবে নেবে না। জুলাই গণ অভ্যুত্থানের পরে আলোচনা হোক, সমালোচনা হোক, একটা অস্থির পরিবেশ গেছে। 1.5 বছরের বিনিয়োগ কমেছে, ব্যবসা বাণিজ্য গতি পায়নি, তাই না? আমরা শুধু রেমিটেন্সের জোরে টিকেছিলাম। রেমিটেন্স এখনও ভালো আসছে, কিন্তু যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ হলে কি হবে আগামী ঈদের মধ্যে আমরা জানি না, তাই না? তারপর আমাদের খরচ তো বাড়বে। তারপরে সরকার যেসব কর্মসূচি বাস্তবায়ন করছে, এগুলো কিন্তু ব্যয় সম্প্রসারণমূলক কর্মসূচি। এই যে বিভিন্ন কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকের কৃষি ঋণ মওকুফ, তাই না? সবই হচ্ছে খরচ। তো আয়ের ব্যবস্থাও করতে হবে। আয়ের অবস্থা কিন্তু ভালো না মোটেই, এবং উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থকড়িও পেতে হবে। আজকে এর মধ্যে বলেছেন কৃষিকে অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড় করাতে সরকার কাজ করছে। ইভেন এই যে খাল খনন কর্মসূচি, নদী খনন, খাল খনন, পুনঃখনন, এগুলো তো এক্সপেন্সিভ কাজ। এখন তো এগুলো লেবার ইন্টেন্সিভ না, এগুলো ক্যাপিটাল ইন্টেন্সিভ।
যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, তাই না? এখানেও কিন্তু জ্বালানি তেল লাগবে। তো সংকট চারদিকে, এবং এই সরকারকে অনেক কিছুই ফেস করতে হবে শুরু থেকে। ভালো অবস্থায় দেশটা তো উনি পাননি, তাই না? এই অবস্থায় বিরোধী দল যদি এই জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে একটা গো ধরলে কিন্তু লাভ নাই, এবং হঠকারিতা করলে কোনো ফায়দা হবে না, কারোরই ফায়দা হবে না, জোরাজুরি করে কিছু হবে না। বিএনপি যেসব প্রশ্নে একমত সেগুলোতে যদি অগ্রগতি হয়, আমি মনে করি তাতেও পার্লামেন্ট অনেক এফেক্টিভ হবে। যেমন 70-এর অধ্যাদেশ, 70 অনুচ্ছেদের যদি সংস্কার হয়, তাহলে পার্লামেন্ট মেম্বাররা তো বিপুল ক্ষমতার অধিকারী হবে। দু একটা প্রশ্ন বাদে, যে অর্থ বিল আর মানে এই যে সরকারের প্রতি অনাস্থা জানানোর বিল, এটা বাদে সব ব্যাপারে মত দিতে পারবে। জি জি তো এইগুলো নিয়ে ছোটোখাটো মত পার্থক্য আছে, এইগুলো নিয়ে বরং আলাপ আলোচনা আগে হওয়া উচিত, আমি এটা আগেই বলেছি। আর বড় মত পার্থক্যের বিষয়গুলো নিয়ে পরে আলোচনা, আর পার্লামেন্ট প্রায়োরিটি ঠিক করা। এবং এটা যদি করতে পারে অপোজিশন, তাহলে কিন্তু তারা দায়িত্বশীলতার পরিচয় দেবে, এবং তাদেরকে 5 বছর অপেক্ষা করতে হবে পরবর্তী ইলেকশনের জন্য। মানে রাজপথে গিয়ে সরকার ফেলে দেব, এই প্রকল্প নিয়ে আমার মনে হয় এখন আর লাভ হবে না। কারণ গণ অভ্যুত্থান হয়েছিল দীর্ঘদিন পর, দীর্ঘ অনাচারের পর। এত অনাচার বিএনপিকে করতে দিতে হবে, তারপরে গণ অভ্যুত্থান হলে হবে। এবং মানুষ বারবার রাস্তায় নেমে কিন্তু জীবন দেবে না, এটা হয় না, তাই না? এবং এই ধরনের গণ অভ্যুত্থান কিন্তু এই অঞ্চলে আর হয়নি। হ্যাঁ, ইভেন শ্রীলঙ্কা, নেপালেও কিন্তু এরকম গণ অভ্যুত্থান হয়নি আমাদের দেশে যেটা হয়েছে। কারণ হাসিনা ওই জায়গায় চলে গিয়েছিলেন, তো বিএনপি তো ওই জায়গায় যেতে হবে, তাহলে গণ অভ্যুত্থান হওয়ার প্রশ্ন। ফলে গণ অভ্যুত্থানের ভয় দেখিয়ে লাভ নাই। আমার মনে হয় যে অপোজিশনের উচিত সেন্সে ফেরা, এবং তাদের উচিত এটা বোঝা যে অন্তর্বর্তী সরকার বিদায় নিয়েছে, যে সরকার তাদের পক্ষপুটে ছিল, তাদের প্রভাব বলয় ছিল, এবং সেই সরকারকে দিয়ে তারা অনেক কিছু করাতে পেরেছিল, যেমন বিএনপিকে চাপে ফেলতে পেরেছিল, আমি বলতে চাই দায়িত্ব নিয়ে। এবং বিএনপি বাধ্য হয়েছিল গণভোটে সম্মতি দিতে, কোনো উপায় ছিল না, কারণ বিএনপি নির্বাচনটা আদায় করতে চাইছিল। বিএনপি জানতো তারা নির্বাচনে জিতবে। তো এখন নির্বাচনের পরে বিএনপি ভিন্ন আচরণ করছে এটা বলা যাবে না, বিএনপি আগের অবস্থানেই আছে। কারণ এই কথাগুলো বিএনপি আগেও বলতো যে আমরা এইসব প্রশ্নে একমত না। তো যেসব প্রশ্নে একমত না সেগুলোতে মানে বিএনপিকে বাধ্য করার চেষ্টা না করে আলোচনায় যাওয়া দরকার, আলোচনায় গিয়ে এমনকি বাহাসে মানে যাওয়া দরকার, চ্যালেঞ্জ করা দরকার, সমঝোতার জন্য, চ্যালেঞ্জ করতে পারে, সমাধানের জন্য চ্যালেঞ্জ করতে পারে যে আমাদের সঙ্গে বাহাসে আসেন। কেন উচ্চকক্ষ ভোটের ভিত্তিতে হতে হবে, কেন আসনের ভিত্তিতে হতে হবে না? যেটা ওই যে ঠাকুর ভাই বলছিলেন যে যুদ্ধ পরিস্থিতি, হ্যাঁ, তো সেই ব্যাপারে যদি অপোজিশনের আপত্তি থাকে তারা বলতে পারে যে না, যুদ্ধ পরিস্থিতিতেও সংসদ সদস্যরা স্বাধীনভাবে মত দিতে পারবে। এগুলো হতে পারে বিতর্ক, তাই না? তারপর সরকার যেসব মানে পরিস্থিতি মোকাবেলা করছে সেগুলো স্মার্টলি মোকাবেলা করতে পারছে কিনা, এগুলো নিয়ে মানুষের ডে টু ডে সমস্যা যেগুলো, এই যে ঈদ ম্যানেজমেন্ট সরকার ভালোভাবে করতে পারছে কিনা, আগামীতে এই যে কোরবানির হাট ম্যানেজমেন্ট ভালোভাবে করতে পারবে কিনা, এগুলো তো ক্রুশাল সমস্যা, তাই না? যানজট সমস্যা, জ্বালানি সমস্যা, তারপরে এই যে বিদেশি মুদ্রার সংকটের আমরা পড়বো কিনা, এগুলো নিয়ে চলমান প্রক্রিয়ায়। তারপর আমি তো দেখছি না যে অপোজিশন এই যে ঈদের আগে ইন্ডাস্ট্রিয়াল বেলগুলোতে ফেব্রুয়ারি মাসের বেতন কত % কারখানায় হয়েছে, কত % কারখানা বোনাস দিতে পেরেছে। এখনো কিন্তু কাজ চলছে এই যে গার্মেন্টস কারখানাগুলো, তারা কিন্তু এখনো বাড়ি যায়নি। প্রেশারটা কালকে মানে মাঠে পড়বে, রাস্তায় পড়বে। তো কালকে হয়তো সিচুয়েশন ভিন্ন হয়ে যাবে, যানজট শুরু হবে ইত্যাদি, তাই না? তো এইগুলো নিয়ে তো অপোজিশনের কোনো উদ্বেগ নাই। আজকে ওয়ার্ল্ড ব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট বলেছেন যে গত 10 বছরে বাংলাদেশে যারা শ্রম বাজারে এসছে তাদের অর্ধেক তরুণ কাজ পায়নি, এবং তরুণীদের সমস্যা আরও তীব্র। উনি বলেছেন যে এটা তো একটা কঠিন ব্যাপার। গত 10 বছরের মধ্যে হাসিনার আমলটা আছে, শেষ সময়টা তো তখন সুদের হার কম ছিল কিন্তু বিনিয়োগ হচ্ছিল না, 6-9-এর কথা আমরা জানি। তো এইগুলো থেকে তো বেরোতে হবে আমাদেরকে। এই তারেক রহমান সাহেবের সরকার কিন্তু কর্মসংস্থান বাড়ানোর কথা খুবই বলছেন, হ্যাঁ, 1 কোটি কর্মসংস্থান, তাই না? তো এগুলো কিভাবে হবে, দেশি বিদেশি বিনিয়োগ কিভাবে বাড়বে, ব্যবসার ব্যয় কিভাবে কমবে, এই জিনিসগুলোতে মানে বর্তমান সরকার। এবং আমি এটাও বলে শেষ করি যে অন্তর্বর্তী সরকার কিন্তু অনেকগুলো সংস্কারে আবার একদম জোর দেয়নি, যেমন অর্থনৈতিক সংস্কারে একদম জোর দেয়নি, শিক্ষা সংস্কারে কমিশনই করেনি, তাই না?
সেটা অর্থনীতিবিদদের এই বিষয়গুলো তো এখন এই হ্যাঁ, সরকারের এই উপরে সরকার কিন্তু পারে না। আসছে, এই মানে সরকারকে- তাদেরকে করতে হ্যাঁ, হবে যেসব আর কি। বিষয়ে জোর দেওয়া হয়নি সংস্কারের ক্ষেত্রে সেই সব বিষয়ে জোর দিতে হবে। আমরা কিন্তু একটা মানে অর্থনীতিবিদদের সরকার পেয়েছিলাম। ডক্টর ইনু সাহেব নিজে অর্থনীতিবিদ এবং আরও কয়েকজন অর্থনীতিবিদ ছিলেন, সালেউদ্দিন সাহেব, তাই না, ওয়াহিদুদ্দিন মাহমুদ, কিন্তু তাদের পারফরমেন্স তো ভালো হয়নি। এখন আমরা দেখতে চাই যে রাজনৈতিক সরকারের যেন ভালো পারফর্ম করে। জি, এসব ধন্যবাদ ক্ষেত্রে। আপনাকে, আপনার কাছে আসতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখুন যে আমি ওনার শেষ থেকে শুরু করি যে অর্থনীতিবিদদের মধ্যে এদের মধ্যে কেউ কেউ ছিলেন অতিকথনের লোক। অতিকথনের লোক যেমন সে ধরুন আমি মামুন ভাই, আমরা টকশো করে অভ্যস্ত, তো আমরা মাইক পাইলেই সামনে কিছু কথা প্রসঙ্গের বাইরে গিয়েও বলি। এই যে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, উনি খুব স্কিল মানুষ, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু উনি টকশোর মতো এই যে প্যানিক তৈরি করা ব্যাংকগুলো নিয়ে এগুলি করেছেন, এগুলি উনি ইচ্ছাকৃত করেছেন তা বলবো না, আমার মনে হয় অনিচ্ছাকৃত করেছেন। এবং ব্যাংক খাতে অনাস্থা তৈরি হয়েছে। ব্যাংক খাতে অনাস্থা তৈরি হয়েছে, অনেকরা বিপদে পড়েছে, এগুলো ঠিক হয়নি। আপনি দেখুন যেটা আলোচনায় এসছে 133টা অনুচ্ছেদ, আপনি দেখবেন প্রচুর আইনের সাথে উমুক আইন অধ্যাদেশ আছে। মানে আইনটা অধ্যাদেশটা আগে অধ্যাদেশ আকারে পাশ হয়ে নেই, পরে এটা আইন আকারে পাশ হয়েছে। যেমন আমরা 133টার মধ্যে অনেকগুলি পাশ করতে পারবে না এই সেশনের মধ্যে, আগামী 30 দিনের মধ্যে। তো 30 দিনের মধ্যে পাশ করতে না পারলে এগুলোর গতি কি হবে? এগুলোর গতিটা হচ্ছে পার্লামেন্টে নতুন করে বিল আকারে আইন হিসাবে পাশ করতে হবে। তো এটা হতে পারে। তো সেই সুযোগে আমি মনে করি অধ্যাদেশগুলো তো এক ধরনের ওই যে অর্থনীতিবিদদের চোখে দেখা হচ্ছে, এটা রাজনীতিবিদদের চোখে দেখে এটাকে আরও সুন্দর করে আরও বাস্তবতার নিরিখে যেন পাশ করা হয়, আমার একটা বক্তব্য থাকতে পারে। আরেকটা হচ্ছে আমি আপনাকে বলি যে এই সরকারের সময় যে এখন যে সরকার আছে, এই সরকারের উচিত হচ্ছে যে, আমার খুব ভালো করে মনে আছে 80 সালে আমরা ইন্টারমিডিয়েট পড়ি, 80 সালে জিয়া রহমান বলতেন যে ভিখারির হাতকে কর্মীর হাতিয়ারে রূপান্তর করুন। ভিখারির হাতে কোনো মানুষ যেন আমাদের জাতীয় উন্নয়ন কার্যক্রম, উৎপাদন কার্যক্রমের বাইরে না থাকে, এই ব্যবস্থাটা করা। যেহেতু তারেক রহমান এই পুরুষ মানুষ হিসাবে তার যে জনারণ্যে মিশে যাওয়ার যে একটা সুবিধা আছে, প্রত্যেকের গায়ে হাত দিয়ে কথা বলার যে একটা সুবিধা আছে, এইটাকে উনি কাজে লাগাবেন। আপনার মামুন ভাইয়ের মনে আছে কিনা যে একটা ঘটনা ছিল এইরকম, যে রাষ্ট্রপতি জিয়া কোনো একটা লম্বা হেঁটে যাচ্ছেন জায়গা, সেইখানে একজন বৃদ্ধা মহিলাকে দেখে উনি তার উঠানের সামনে দিয়ে যাচ্ছিলেন, তিনি তার ঘরে ঢুকেন। ঘরে ঢোকার পরে মহিলাকে জিজ্ঞেস করে বলেন যে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়া, আপনি আমাকে কিছু খেতে দেন। তো ওই মহিলা বললেন যে বাবা, আমার ঘরে তো পানি ছাড়া আর কিছুই খাবার দেওয়ার মতো নাই, কিছুই নেই। তো উনি জিজ্ঞেস করেন যে আপনি যদি একটা পেঁপে গাছ রুইতেন আপনার ঘরের পাশে, এই এক চিলতে জায়গার মধ্যে, আপনি কাঁচা হয়তো বা পাকা একটা পেঁপে তো খেতে দিতে পারতেন আমাকে। তো ঠিক এই বৃদ্ধা মহিলাকে উনি যেভাবে অনুপ্রাণিত করেছেন যে একটা ফসলের চারা হলো আপনি লাগান, যেটা আমার জাতীয় উৎপাদনের যুগ হবে। ঠিক তারেক রহমান যদি এভাবে প্রতিটা মানুষকে উৎপাদনের সাথে যুক্ত করে ফেলতে পারেন, একবারে প্রতিটা 18 কোটি মানুষকে, একবার শিশু থেকে আরম্ভ করে, যেমন ধরুন আমার একটা প্রস্তাবনা আছে, আজকে 1 মিনিট সময় থাকলে বলতে পারি, সেটা হচ্ছে যে আমাদের 2,1 লক্ষ ছেলে মেয়ে প্রাইমারি স্কুলে পড়ে। আপনি যদি অ্যাসাইনমেন্ট দেন থাকে, যে 10 নম্বর একটা অ্যাসাইনমেন্ট দেন যে তুমি 3টা গাছ রোপণ করবে এবং এই 3টা গাছের ছবি হেডমাস্টারকে দেবে, হেডমাস্টার 2টা জায়গায় উনি পাঠাবেন, একটা হলো থানা শিক্ষা অফিসারের কাছে আর একটা হলো জেলা শিক্ষা অফিসারের কাছে। উনি ছবি উঠিয়ে এবং একটা জিমেইল যদি বা একটা মেইল মানে যে কোনো ভাবে পৌঁছালো একটা মেইল ব্যবস্থাপনা করে দিবেন, সেইখানে দেখবেন যে কত চারা একটা জেলায় আসলো, এবং ওই জেলায় ওই বাচ্চা তার গাছের নামটা বলবেন, সে কোন জায়গায় গাছটা রোপণ করছে, এটার অবস্থা কি, এটা যাতে পরবর্তীতে দেখা যায়। তো এটা হইলে তাইলে প্রতি বছর 2,1 লক্ষ চারা, 6 কোটি। এরপরে আপনি দেখুন যে আমার 85 লক্ষ বাচ্চা আছে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়ে, এদেরকে যুক্ত করেন। 45 লক্ষ বাচ্চা আছে ইন্টারমিডিয়েট পড়ে।
আপনি এটাকে যদি যুক্ত করেন যে তাইলে 3 কোটির উপরে বছরে 9 কোটি চারা শুধু ইন্টারমিডিয়েট থেকে ক্লাস 1-এর বাচ্চাকে দিয়ে লাগানো সম্ভব। তো যদি 9 কোটি চারা বছরে লাগানো হয় তাহলে 5 বছরে 5 নং 45 কোটি চারা গাছের চারা এইখানে হতে পারে। 45 কোটি চারার যদি অর্ধেক যদি নিজে মারা যায় আর অর্ধেক যদি টিকে যায় তাহলে তাও 42 কোটির উপরে আর কি, হ্যাঁ। 42 কোটি চারা গাছের চারা। তো আমি আপনাকে বলি, কেউ কেউ হাসাহাসি করছেন যে তারেক রহমান বলছেন যে 25 কোটি চারা লাগাবে এই 5 বছরে, এটা কিভাবে সম্ভব? আমি আপনাকে একটা হিসাব দিলাম। জি, 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 তো আপনার এই জন্য হিসাব আমি স্পষ্ট, আমরা শেষ যে পর্যায়ে চলে আসছি। গভর্নমেন্টকে প্ল্যান বলে কর্মসূচি বলে ছেড়ে দিতে হবে না। গভর্নমেন্টকে আমি মনে করি বলতে হবে যে আমরা এইভাবে করতে চাই, জি, ধন্যবাদ সমাজের আপনাকে, এই মামুন অংশ ভাই। মানুষটা দিয়ে আমরা করতে একদম চাই। শেষ পর্যায়ে চলে আসছি, আপনি 1 মিনিটে যদি বলতেন আর কি। আচ্ছা, আমি বলতে চাই যে পার্লামেন্টটা এফেক্টিভ হওয়া দরকার, কারণ নির্বাচনটা তো যথেষ্ট অংশগ্রহণমূলক ছিল না, আওয়ামী লীগ ছিল না, তাই না? তো আওয়ামী লীগ যেহেতু ছিল না, একটা অপূর্ণতা ছিল, তো এটাকে পরিপূর্ণ করতে হবে পার্লামেন্টটাকে এফেক্টিভ করে। এবং এখানে অপোজিশনের একটা বড় ভূমিকা আছে। তারা তো আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে চায়, তো অপ্রাসঙ্গিক আওয়ামী লীগ হতে পারে যদি তারা প্রাসঙ্গিক হয় বেশি করে, এবং তাদেরকে শুরু থেকে মানে বিহেভ করতে হবে। 1 নম্বর হলো তারা কিন্তু ভালো বিহেভ করেনি, যে ডেপুটি স্পিকার ব্যাপারটা ফিরিয়ে দিয়েছে, এটা কিন্তু উচিত হয়নি, এটা তো জুলাই সনদেই ছিল। তারপরে বিভিন্ন পার্লামেন্টারি কমিটি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলোতে সভাপতি পদ তারা দাবি করা উচিত। এবং সেই কমিটিগুলোতে এই যে সংসদ যখন অধিবেশনে থাকে না, তখন কিন্তু কমিটিগুলোই সংসদ হয়ে ওঠে। জি, আপনাদের তো দুজনকে তাদের ওই ধন্যবাদ। ভূমিকাটা নেওয়া উচিত, জি, নিয়ে দুজনকে- সক্ষমতার প্রমাণ দেওয়া উচিত। জি, দুজনকে ধন্যবাদ। সংস্কার বিতর্কে আজকে আলোচনা আপনাদের ধন্যবাদ দুজনকে। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আগামীকালকে আবারও দেখা হবে একই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, মোহনার সঙ্গে থাকুন।